আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মী এবং যারা আমাদের কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে লাইভ প্রোগ্রাম দেখছেন, আজকের ক্লাসটি উপভোগ করছেন। আমন্ত্রণ জানাচ্ছি আজকের জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়ের নবম ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত সপ্তাহে এনসিটিভির একটি বিশেষ ওয়ার্কশপ থাকার কারণে আসলে তোমাদের সাথে ক্লাসটি করা হয়নি। প্রত্যাশা করছি এখন থেকে নিয়মিতভাবেই আমরা আমাদের ক্লাসগুলো করতে পারবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা, কেমন যাচ্ছে তোমাদের পড়াশোনা, সব কিছু একটু ঝটপট জানিয়ে দাও আমাদের কমেন্ট বক্সে। আরও জানিয়ে দাও যে আমাদের অডিও এবং ভিজুয়ালাইজেশন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং কে কোথায় থেকে কানেক্ট হয়েছো আরও বাকি বন্ধুদের জানিয়ে দাও। আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা জানো যে আমরা ডিএনএর রেপ্লিকেশন পর্যন্ত আলোচনা করেছি। এরপরে কিন্তু খুব চমৎকার একটা টপিক আলোচনার বিষয় আজকে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে জীবদেহের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। অতএব কাগজ কলম নিয়ে সকলেই ঝটপট তৈরি হয়ে নাও, বাকি বন্ধুদেরকে জানিয়ে দাও আমাদের আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, সকলেই যেন আমাদের এই ক্লাসটি করার সুযোগ পেয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে একটু চেক করে দেখে নেই আমাদের সাথে কারা আছে, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অলরেডি অনেক শিক্ষার্থী বন্ধু যুক্ত হয়েছে, ইতিমধ্যে অনেক বন্ধুই আমাদের সাথে কানেক্ট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের বাকি বন্ধুদেরকেও কিন্তু পেতে চাই, দ্রুত বাকিদেরকেও একটু ঝটপট আমাদের ওকে সাউন্ডটা ঠিক আছে এবং হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা কিন্তু দ্রুতই জয়েন করছে এবং অনেক বন্ধুকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে আলু ইসলাম, হুমায়রা আমাদের সাথে আছে, রোকসানা আছে, আখি আমাদের সাথে কানেক্টেড, শামীম হোসেন আমাদের সাথে কানেক্টেড, আফরিন আক্তার আমাদের সাথে কানেক্টেড, মাহিদিয়া নওরিন আমাদের সাথে কানেক্টেড আছে, নুসরাত বুশরা এখনও কানেক্ট হওনি, তাড়াতাড়ি চলে আসো। মনিকা সরকার আমাদের সাথে যুক্ত আছে, আব্দুল মান্নান, মারুফা আক্তার, ফারহানা ইসলাম এবং হচ্ছে রাজিন সালে, স্বপ্নের রাজকুমার। তোমার নামটা একটু পরিবর্তন করে নিও, আসল যে নাম আছে তোমার সেটা দেওয়ার চেষ্টা করো, স্বপ্নের রাজকুমার। আমরা তোমাদেরকে আসলে তুমি রাজকুমার সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু তোমার আসল নামটা একটু দেওয়ার চেষ্টা করো। পাশাপাশি অনেকেই, সাইফুল ইসলাম রিয়াদ আমাদের সাথে যুক্ত হয়েছে, রোকসানা পারভিন মিম, ফারিমা আরা আমাদের সাথে যুক্ত হয়েছে, রূপা সাহা আমাদের সাথে কানেক্ট হয়েছে, তাসনিমা সুলতানা উর্মি আমাদের সাথে যুক্ত হয়েছে, জান্নাতুস সুবা আমাদের সাথে কানেক্ট হয়েছে, মারুফা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে, শামীম হোসেন, মোহাম্মদ শাকিল খান, আয়েশা প্রিয়া, ওনাসিস রহমান, জুবায়ের আহমেদ এবং নাহিদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে, রবিউল ইসলাম আমাদের সাথে কানেক্ট হয়েছে, আধারুল ইসলাম নিউটন কানেক্টেড হয়েছে, রোকসানা পারভিন মিম তো আগেই যুক্ত হয়েছে। অনেক বন্ধুই আমাদের সাথে যুক্ত হচ্ছে, বাকিদেরকে জানিয়ে দাও। নট অনলি 150, আমরা প্রথম ক্লাসে যেরকমভাবে পেয়েছিলাম তোমাদেরকে 5 শতাধিক শিক্ষার্থীকে আমরা আমাদের লাইভে পেয়েছি। প্রত্যাশা করছি আজকে সকলে আমাদের সাথে কানেক্ট হবে। সকলকে জানিয়ে দাও আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে এবং আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা জয়েন করলে এবং যারা এতক্ষণ ধরে আমাদের এই প্রোগ্রামটির সাথে যুক্ত আছো, সবাইকে ফরমালি স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখে নিচ্ছি আমাদের আজকের পাঠটা কি। আমরা জানি যে কোষ এবং কোষের গঠন এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি এবং পাশাপাশি এই চ্যাপ্টারের 8ম পাঠ পর্যন্ত আমরা কিন্তু এই পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা নবম পাঠ নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা একেবারে আজকে প্রথম, তাদের জন্য আমি একটু আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিচ্ছি। আমি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল, মাস্টার টিয়ানে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং ক্যামব্রিয়ানের একটি স্মার্ট ক্লাসরুম থেকে তোমাদের সাথে কানেক্ট হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যাশা করছি আজকের ক্লাসটি জমে উঠবে এবং আজকে আমাদের মূল যে আলোচনা, মূল টপিক, সেখানে আসলে আমরা একটু যাওয়ার চেষ্টা করি। আমরা এখানে একটি প্রক্রিয়া দেখতে পাচ্ছি, একটি প্রসেস দেখতে পাচ্ছি। তোমাদের জন্য প্রশ্ন হলো, এটি কোন ধরনের উপাদান তৈরির প্রক্রিয়া? আমরা গত পর্বে আলোচনা করেছি যে একটি ডিএনএ কি হয়। এই ডিএনএর মধ্যে যে হেলিকেজ এনজাইম থাকে, তারপর হচ্ছে পলিমারেজ এনজাইম থেকে, এগুলো সহায়তা কি করে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি হয়ে থাকে এবং সেখানে বিভিন্ন প্রক্রিয়া আমরা জেনেছিলাম যে সেখানে অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া, তারপর হচ্ছে সংরক্ষণশীল প্রক্রিয়া, তারপর হচ্ছে রিস্পার্টিভ প্রক্রিয়া, এই ধরনের প্রক্রিয়াগুলো সম্পর্কে আমরা আসলে আলোচনা করেছি। তো আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাই অ্যামিনো অ্যাসিড এগুলো একটার পর একটা যুক্ত হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম যে একটি ডিএনএ থেকে আবার এখানে এমআরএনএ অর্থাৎ একটি আরএনএ তৈরির একটি প্রক্রিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ধারণা করতে পারছো যে আজকে আসলে কোন আলোচনাটা আমরা করব এবং পাশাপাশি আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যে এই বিষয়টা, যেমন একটি ডিএনএ, এই ডিএনএ থেকে কোন একটি উপাদান আমাদের দেহের মধ্যে, আমাদের শরীরের মধ্যে গাঠনিক উপাদানগুলোর মধ্যে অন্যতম উপাদান
যে উপাদান না থাকলে আসলে শরীর গঠন হবে না, আমাদের দেহের যে অন্যান্য উপাদানগুলো আছে, অন্যান্য বিষয়গুলো আছে, সেগুলো তৈরি হবে না, যেগুলোর মাধ্যমে আমাদের শারীরবৃত্তীয় বিভিন্ন কার্যকলাপ সম্পাদিত হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণে তোমরা নিশ্চয়ই ধারণা করে ফেলেছো যে আমরা আসলে ডিএনএ থেকে এই প্রোটিন তৈরির প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করব, কিন্তু মুশকিল হলো যে ডিএনএ কখনো প্রোটিন তৈরি করতে পারে না। তাহলে ব্যাপারটা কি? আমরা আলোচনা করছি ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া, আবার আমরা মুশকিলের কথাও বললাম যে ডিএনএ কখনো সরাসরি প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করতে পারে না। তাহলে বিষয়টা হলো এখানে এমন কিছু প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াগুলোর ভেতর দিয়ে ডিএনএ সহায়তা করবে, কিন্তু সেই প্রক্রিয়াগুলোর ভেতর দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোটিন তৈরি করার যে মূল প্রক্রিয়া সেটা নিয়ে আলোচনা করব এবং সেই পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণে বুঝে গিয়েছি যে আমাদের আজকের মূল পাঠটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া। যেহেতু ডিএনএ নিজেই কখনো প্রোটিন তৈরি করতে পারে না, প্রোটিন তৈরি করার ক্ষেত্রে যে সহায়ক যে উপাদানগুলো আছে, উপকরণগুলো আছে, সেগুলো তৈরির ক্ষেত্রে সহায়তা করে থাকে, কিন্তু সেটি কি সহজ কোনো প্রক্রিয়ায়? মোটেও না। প্রক্রিয়া দুটি খুবই কঠিন, প্রক্রিয়া দুটি খুবই জটিল, এবং এই জটিল দুটি প্রক্রিয়া হচ্ছে যে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন। মনে রাখা জরুরি, প্রক্রিয়া দুটি অনেক জটিল হলেও পড়াটা কিন্তু খুবই সহজ, এবং প্রত্যাশা করছি আর তোমাদেরকে আমি সরাসরি বলছি যে যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ক্লাসটিতে যারা অংশগ্রহণ করবে তারা কখনোই ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন এই দুটো প্রক্রিয়া কখনোই তোমরা ভুলে যাবে না। তো শুরুতে আমরা ট্রান্সক্রিপশন, যেখানে হলো কপি করার প্রক্রিয়া, অর্থাৎ একটা বিষয় আছে সেখান থেকে কপি করে আরেকটা বিষয় তৈরি করব, একটা বস্তু আছে কপি করে আরেকটা বস্তু তৈরি করব, এবং সরাসরি সেটার আবার ট্রান্সলেট করে আমরা অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইডের যে চেইন আছে সেটা তৈরি করার মাধ্যমে প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের শিখন ফলটা একটু ঝটপট দেখে নেই। এই পাঠ শেষে তোমরা অর্থাৎ শিক্ষার্থীরা ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রক্রিয়া বর্ণনা করতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আসলে এই পাঠ শেষে তোমরা এটা বর্ণনা করতে পারো কিনা। আবারও বলছি, ঝটপট কাগজ কলম নিয়ে তৈরি থাকো। আমরা আমাদের মূল প্রক্রিয়াগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব এবং টু দ্য পয়েন্ট এই প্রক্রিয়াগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। বাকি বন্ধুরা কিন্তু এখনও যুক্ত হয়নি, এখনও অনেক শিক্ষার্থীকে আমরা আমাদের সাথে পাচ্ছি না। তো যাই হোক, আমরা একটু দেখে নিতে যাচ্ছি। আমাদের অনেক বন্ধুই কিন্তু যুক্ত হয়েছে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে ওনাসিস রহমান অলরেডি বলে দিয়েছে ট্রান্সক্রিপশন। জয়নাল আবেদিন, জয়নাল আমাদের সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ই ভালো আছেন। এরপর হচ্ছে যে আমাদের সাথে জান্নাতুস সুবা কানেক্টেড হয়েছে। বাকিরা ওকে, আমরা আমাদের বাকি বন্ধুদেরকে অমিত সাধুকে দেখতে পাচ্ছি। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়া অনেক শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা নিয়মিত শিক্ষার্থী, যারা নিয়মিত কিশোর বাতায়নে কানেক্ট থাকে, এবং তোমরা নিশ্চয়ই কিশোর বাতায়ন থেকে সমৃদ্ধ হচ্ছ, এবং এই জন্য আসলে কিশোর বাতায়নকে এই মুহূর্তে আমাদের এই করোনাকালীন অবস্থায় কিশোর বাতায়নের এই সাপোর্টের জন্য তাদের স্যালুট, কর্তৃপক্ষকে স্যালুট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি যে আজকে আমরা এই যে উপাদানগুলো আমাদের দেহের এবং বিভিন্ন প্রাণী উদ্ভিদ দেহের মধ্যে যে প্রোটিনাস উপাদানগুলো তৈরি হতে হয়, সংশ্লেষ হতে হয়, যাকে আমরা বলে থাকি যে প্রোটিন সিনথেসিস প্রক্রিয়া, এটি আসলে কোনো সহজ প্রক্রিয়া না, অনেক জটিল একটি প্রসেসের ভিতর দিয়ে যায়। আবারও বলছি, প্রসেস জটিল কিন্তু পড়া খুবই সহজ। এই বিষয়টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি, এবং আমাদের এই জীবদেহের এই টোটাল প্রসেসটা আসলে এই ধরনের একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আমরা যেমন দেখেছি যে এখানে একটি অনুলিপনের মাধ্যমে ডিএনএ কি হয়, ডিএনএ রেপ্লিকেশন ঘটে থাকে, যে এখানে ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার মাধ্যমে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএ তৈরি হতে থাকে। এরপর কি ঘটে, আমরা দেখি যে ডিএনএ যেহেতু ডাবল হেলিক্স, ডিএনএর গঠনটা যেহেতু এখানে ডাবল হেলিক্স, সেহেতু ডিএনএ রেপ্লিকেশনের পর আসলে ঘটে হলো ট্রান্সক্রিপশন। তার মানে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এখানে তৈরি হয় আরএনএ, অর্থাৎ এখানে কোন আরএনএ, যে আরএনএটা ডিএনএর মধ্যে যে বার্তা আছে, ডিএনএর মধ্যে যে মেসেজ আছে, এই মেসেজটা বহন করে নিয়ে যাবে। তো আমরা জানি যে বার্তা বহনকারী বা মেসেজ বহনকারী আরএনএর নাম কি? ঝটপট কমেন্ট বক্সে একটু লিখে দাও, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বার্তা বহনকারী আরএনএর নাম কি। যারা মেসেঞ্জার আরএনএ হিসেবে পরিচিত তাদেরকে আমরা কোন আরএনএ বলছি। এরপর আসলে এই যে মেসেজ বা যে কোডগুলো বহন করে নিয়ে আসে, সেই প্রয়োজনীয় সংকেত বা কোডগুলোকে আসলে এই জায়গায় ট্রান্সলেট করে করে আর এক ধরনের আরএনএ, যে আরএনএ এখানে প্রোটিন তৈরির ক্ষেত্রে সহায়তা করে। ঝটপট একটু তোমরা লিখে দেওয়ার চেষ্টা করো কোন আরএনএ এই কাজ করে। তাহলে সরল প্রক্রিয়াটা হচ্ছে যে ডিএনএ রেপ্লিকেট হয়ে অনেকগুলো ডিএনএতে পরিণত হয়। সেই ডিএনএ থেকে, অর্থাৎ নিউক্লিয়াসের অভ্যন্তরে কিন্তু এই ঘটনা ঘটে। সেখানে ডিএনএর কি ঘটে, ডিএনএর একটি নির্দিষ্ট জায়গা, সেখানে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে যাবে, সেখান থেকে
আবার একটি আরএনএ তৈরি হবে। সেই আরএনএ ডিএনএর কোডগুলোকে নিয়ে এসে বলবে এবার নাও এই কোডের অনুসারে তোমরা ট্রান্সলেট করে করে নতুন করে প্রোটিন তৈরি করো। এবং আমরা জানি 3টি ট্রিপলেট কোড নিয়ে একটি করে জিন তৈরি হয়। সেই ট্রিপলেট কোডগুলো নিয়ে বিভিন্ন প্রোটিনাস উপাদানের জন্য যে 20টি অ্যামিনো অ্যাসিড থাকে, সেই 20টি অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে বিভিন্ন প্রোটিন গঠন করে। এবং এই 20 প্রকারের যে অ্যামিনো অ্যাসিড আছে এগুলো এক এক ধরনের সাথে যুক্ত হয়ে বিভিন্ন প্রকারে যুক্ত হয়ে এরা বিভিন্ন প্রোটিন গঠনের ক্ষেত্রে সহায়তা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব মজার এই টপিকটি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সকলকে থাকার আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে আমরা প্রসিডিউরটা এখানে দেখলাম কি, একটা প্রসিডিউর দেখলাম যে ডিএনএ ট্রান্সক্রিপশন হচ্ছে, অর্থাৎ এখান থেকে কিছু একটা কপি হচ্ছে ডিএনএর কোড, সে কপি করে কে নিয়ে আসতেছে, একটা নির্দিষ্ট আরএনএ নিয়ে আসতেছে এবং নির্দিষ্ট আরএনএটা আবার ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তীতে আবার কি তৈরি করছে, নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থান আমাদের টিআরএনএর মধ্যে থাকে। সেই অ্যামিনো অ্যাসিড সংযুক্তির স্থানে নির্দিষ্ট কোড অনুযায়ী নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করতে পারে। নির্দিষ্ট জেনেটিক কোডেই শুধুমাত্র নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সংযুক্ত করতে পারে। এরপর সেই অ্যামিনো অ্যাসিডটা আমাদের রাইবোজোমের মধ্যে এসে সেখানে আসলে একটার পর একটা পলি নিউক্লিওটাইড গঠন করে থাকে এবং সেই চেইনটাই একসময় প্রোটিন হিসেবে, নির্দিষ্ট জায়গায় প্রোটিন হিসেবে বা নির্দিষ্ট চেইন নির্দিষ্ট প্রোটিন হিসেবে সেখানে কাজ করে। তো মজার এই টপিকটা, চলো আমরা আমাদের টপিকের আরও একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করি এবং তোমরা এখানে এই চিত্রের মধ্যে একটি এই পুরো প্রসেসটার আসলে একটা আমরা সারসংক্ষেপ এখানে দেখতে পাচ্ছি যে একটা ঘটনা ঘটে হলো নিউক্লিয়াসের অভ্যন্তরে, আর একটা ঘটনা ঘটে হলো সাইটোপ্লাজমে, কোষের যে সাইটোপ্লাজমিক রিজিয়ন আছে তার মধ্যে আর একটা ঘটনা ঘটে। তা আমরা এখানে অলরেডি একটু দেখে নেওয়ার চেষ্টা করি আমাদের বন্ধুরা কি কি বলেছে। অলরেডি আমাদের সাথে অনেক বন্ধু ট্রান্সফার আরএনএ কেউ বলেছে, মেসেঞ্জার আরএনএ যাকে আমরা বলছি এমআরএনএ, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে হলো মনোরুজ্জামান মনো দিয়েছে, হলো সাইমা আলম, পার্থিব, আমাদের সাথে পার্থিবও কানেক্টেড আছে, থ্যাংক ইউ পার্থিব, তুমি আমাদের সাথে কানেক্ট হয়েছো। পাশাপাশি হলো আমরা অনেককেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে, বিশেষ করে ফাহমিদা আক্তার ইমু এই বিষয়গুলো, এবং মুনতাকা মালিহা রহমান আমাদের সাথে যুক্ত হয়েছে, সামিয়া বিনতে রুহি আমাদের সাথে কানেক্টেড হয়েছে, হুমায়রা আঞ্জুম মাইশা আমাদের সাথে যুক্ত হয়েছে, এখানে হলো মাহফুজুল শিশির আমাদের সাথে কানেক্ট হয়েছে এবং জ্যোতিষ সাহা সেও কানেক্টেড হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা বলেছো যে আসলে এমআরএনএ যাকে বলছি আমরা মেসেঞ্জার আরএনএ, তার কাজই হলো সে কি করবে, ডিএনএর কাছ থেকে নির্দিষ্ট কোডগুলো অনুযায়ী সে কপি করবে, কপি করে সে চুপ করে আবার নিউক্লিয়াস থেকে বেরিয়ে ট্রান্সফার হয়ে সে কোথায় চলে আসে, সে সাইটোপ্লাজমে চলে আসে। এবং তার যে চেইনটা, যে আমরা জানি যে আরএনএ হলো এক সূত্রক, একটা শৃঙ্খল বা একটা চেইন, তার এই চেইনের মধ্যে যে ধরনের কোডগুলো আছে এই কোডগুলো কোডিং হিসেবে কাজ করে আর এন্টি কোড হিসেবে কাজ করবে তখন টিআরএনএ। একটু পরেই আমরা পুরো প্রসেসটাকে আরও ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করব, এক নজরে সার সংক্ষেপটা দেখে নেওয়ার চেষ্টা করি, কথা চিন্তা করি। তার মাঝখানে যদি একটা ফর্ক তৈরি হয় সেটা হলো একটা টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে। এই টেমপ্লেট বা ছাঁচের মধ্যে তৈরি হয় আসলে মেসেঞ্জার আরএনএ। তো মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়ার জন্য বিভিন্ন উপাদানগুলো এখানে থাকে, তবে মনে রাখা জরুরি যেহেতু এটা আরএনএ তাহলে সেটি হচ্ছে যে রাইবোনিউক্লিওটাইডের যে উপাদানগুলো আছে সেই উপাদানের মধ্যে এক ধরনের উপাদান আসলে আরএনএর সাথে এর ডিএনএর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আমরা জানি। আরএনএর মধ্যে হলো সেখানে থাকে হলো অ্যারেনিন, তার পরিবর্তে এখানে থাকে হলো ইউরাসিল। তো যাই হোক আমরা এখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করি থায়ামিন, তারপর আরএনএতে থাকে হলো থায়ামিন আর ডিএনএ থাকে এর পরিবর্তে থাকে হলো ইউরাসিল। তো এই বিষয়গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো এরপরে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখনই হলো এখান থেকে এমআরএনটা পরবর্তীতে সাইটোপ্লাজমে চলে আসে তখন এই সাইটোপ্লাজমের মধ্যে আবার যে রাইবোজোম থাকে সে রাইবোজোমটা যেমন হচ্ছে যে যদি আদিকোষী হয়ে থাকে, যদি কোষটা যদি আদিকোষী হয়ে থাকে তাহলে তার মধ্যে এক ধরনের রাইবোজোম যেমন 70S রাইবোজোম আমরা জানি, আর একটা হচ্ছে যে যদি সেটা প্রকৃত কোষ হয়ে থাকে তাহলে তার মধ্যে হলো 80S রাইবোজোম। এই দুই ধরনের রাইবোজোম এখানে কি করে কাজ করে। তবে রাইবোজোমগুলোর আমরা বিভিন্ন ইউনিট হিসেবে জানি, রাইবোজোমের সাব ইউনিট আছে, দুটো ভিন্ন ভিন্ন ইউনিট রাইবোজোমের কাজ করে থাকে, একটি বড় ইউনিট একটি হচ্ছে ছোট ইউনিট। তো যেটা হলো 70S রাইবোজোম তার হচ্ছে 30 এবং 50 এই দুটো ইউনিট এখানে কাজ করে, আর যেটি হচ্ছে 80S রাইবোজোম তার হচ্ছে 60 এবং 40 এই দুটো সাব ইউনিট রাইবোজোমের আলাদা আলাদা হিসেবে একটা ইউনিটে পরিগণিত হয়। তো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এর পরবর্তীতে আসলে এই মূল প্রক্রিয়াটার ক্ষেত্রে প্রথম যে ঘটনাটা ঘটে সেটি হচ্ছে যে আমরা এখানে দেখে নিই প্রথম ঘটনা কি হলো, এখানে একটা আরএনএ তৈরি হয়েছে, এমআরএনএ তৈরি হয়েছে। কোন জায়গা থেকে? একটি ডিএনএর রেপ্লিকেশনের মতোই একটা প্রক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়েছে, ডিএনএ থেকে আরএনএ প্রডিউস হয়েছে। কোন ধরনের আরএনএ? মেসেঞ্জার আরএনএ। কারণ এই কোডগুলো যেখানে আছে, এই ধরনের জেনেটিক্যাল কোড যে সিকোয়েন্সগুলো আছে এগুলো নিয়েই তাকে কি করতে হয়, নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সংযুক্তকরণ করে প্রোটিন তৈরি করতে হয়।
প্রক্রিয়াটা আবারও বলছি খুবই সহজ, সাথে থাকো, দেখতে পারবে, বুঝতে পারবে। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি এখানে যে প্রোটিন সংশ্লেষণের যে ধাপগুলো আছে এখানে, তার মধ্যে প্রথম ধাপটাকে বলছি আমরা ট্রান্সক্রিপশনের। প্রথম ধাপটা হলো ডিএনএ থেকে আরএনএ তৈরির কৌশলকে আমরা বলছি হলো ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির কৌশলকে বলছি আমরা ট্রান্সক্রিপশন। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা অ্যানিমেটেড ফিগার আছে, একটু ভালো করে লক্ষ্য করি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট জায়গায় একটা এনজাইম, যে এনজাইমটা কি করে একটা নির্দিষ্ট ডিএনএকে কি করলো, সরাসরি তার ডিএনএর মধ্যে যে হাইড্রোজেন বন্ডগুলো আছে, এর মধ্যে যে নিউক্লিওটাইডের সাথে একটির সাথে আরেকটি হাইড্রোজেন বন্ডগুলো আছে, এই নিউক্লিওটাইডের হাইড্রোজেন বন্ডগুলোকে কি করে ভেঙে ফেলে। কে এই ভেঙে ফেলার কাজ করে? এখানে ভেঙে ফেলার কাজ করে হলো আরএনএ পলিমারেজ 2 নামে যে এনজাইমটা আছে। এবং সাথে সাথেই কি তৈরি করে, এই আরএনএ তৈরি করার জন্য যে উপাদানগুলো থাকা দরকার সব উপাদানগুলোই কিন্তু কোষের মধ্যে থাকে। বিভিন্ন জায়গা থেকে যখন একটা টেমপ্লেট ছাঁচ যখনই আলাদা হয়ে পড়ে, তখনই সেই ছাঁচটাকে, অর্থাৎ 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যে ছাঁচটা আছে সেটাকে তারা টেমপ্লেট হিসেবে কাজ করে, এবং সেখানে আরএনএর যে কোডিংয়ের পরিবর্তে যে উপাদানগুলো সেখানে থাকা দরকার সেগুলো মিলে অ্যান্টি কোডিং দিয়ে সে আবার নতুন করে একটা কোডিং সাজিয়ে ফেলে এমআরএনএর ক্ষেত্রে। নিশ্চয়ই এই বিষয়টা তোমরা বুঝতে পারছো এবং বিষয়টা খুবই সহজ, বিষয়টা খুবই মজাদার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বন্ধুরা কিন্তু অনেকে আছে আমাদের সাথে। ফয়সাল, হ্যাঁ ফয়সাল হয়তো ভালো বোধ করছে, এখানে আমাদেরকে সে জানিয়ে দিয়েছে। ওকে, যাই হোক, MST মারিয়া, আসসালামু আলাইকুম স্যার, ক্যাম্বিয়ার স্কুল কলেজ উত্তরা ক্যাম্পাস থেকে আমাদের ক্লাসটি উপভোগ করছে আমাদের শিক্ষার্থী। মারিয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে। তোমার বাকি বন্ধুদেরকে একটু জানিয়ে দাও সবাই যেন আমাদের ক্লাসের সাথে থাকতে পারে। এই জন্যই কিন্তু আমরা আমাদের কলেজের টাইমের পরেও, কলেজের যে রুটিন হয় ডেইলি তোমাদের 6টা করে পিরিয়ড হয়, তারপরে কিন্তু আমাদের এই কিশোর বাতায়নের ক্লাসগুলোকে আমরা সাজিয়ে দিয়েছি যেন সারা বাংলাদেশের সকল শিক্ষার্থী একযোগে একসাথে আমাদের এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে বায়োলজির কয়টা ক্লাস আগে করা হয়েছিল কেউ জানাবেন। মেহেরুন করিম পাপড়ি একটু ভালো করে জেনে রাখো, বায়োলজি এর আগে আমরা ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করেছি, 8টা ক্লাস হয়ে গেছে, সব ক্লাসই আমাদের আর্কাইভে আছে, তুমি একটু চাইলে এগুলো দেখে নিতে পারো। এবং পাশাপাশি হচ্ছে আমরা আজকে 9ম ক্লাস নিয়ে আলোচনা করছি, সাথে থাকো, আমরা পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব ক্লাসই করবো ইনশাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সনজিদা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছে এবং সে ফরিদপুর থেকে কানেক্টেড, শামিমা আক্তার এবং অনেকেই বিভিন্ন ধরনের রিপ্লাই আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছে রিলেটেড ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ পর্যন্ত সাথে থাকো, আশা করছি ক্লাসটা উপভোগ্য হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি ডিএনএ, এবং আমরা জানি ডিএনএ দ্বিতন্ত্রী, সবসময় এটা একটা আরেকটাকে পেঁচিয়ে থাকে কিসের মাধ্যমে, এখানে একটি দুর্বল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত অবস্থায় থাকে। তো এখানে আমরা একটি অ্যাডেনিন থায়ামিনের সাথে সবসময় ট্রিপল বন্ড দ্বারা এবং গুয়ানিন সাইটোসিনের সাথে সবসময় ডাবল বন্ড দ্বারা এখানে কানেক্টেড অবস্থায় থাকে। আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এখানে যে ডিএনএর একটা জায়গায় এখানে ফর্কিং তৈরি হয়েছে। এই যে ফর্কিং করার কাজটা কে করেছে? আরএনএ পলিমারেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা এনজাইম আরএনএ পলিমারেজ। সাথে সাথেই ডিএনএর একটা স্ট্যান্ডকে একটা ছাঁচ বা একটা টেমপ্লেট হিসেবে নিয়ে কাজ করে কি তৈরি হচ্ছে? পাশাপাশি একটা আরএনএ তৈরি হয়। এইরকম অসংখ্য কাজ প্রতিনিয়ত প্রত্যেকটা কোষের ভেতরে প্রতিনিয়ত এই কাজগুলো হচ্ছে, কারণ আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত বিভিন্ন প্রোটিনাস উপাদান তৈরি হতে হয়, বিভিন্ন এনজাইম তৈরি হতে হয়, বিভিন্ন উপাদান তৈরি হওয়ার জন্য আসলে এই প্রোটিনগুলো কাজ করে থাকে। এই জন্য প্রতিনিয়ত কন্টিনিউয়াস আমাদের দেহের মধ্যে এই কাজগুলো হচ্ছে। তাহলে বিশাল একটা কারখানার ভেতরে একটা কোষ আর একটা মহাকারখানা, কোষের ভেতরে একটা নিউক্লিয়াস আরও মহাকারখানা, নিউক্লিয়াসের ভেতরে আসলে এখানে যে ডিএনএগুলো থাকে তার ভেতরে আরএনএ পলিমারেজের মাধ্যমে এমআরএনএ তৈরি হওয়াটা আর একটা কারখানার আর একটা কর্মযজ্ঞ। তাহলে বুঝে নাও যে আসলে খুব ক্ষুদ্র ক্ষুদ্র এই কোষের অভ্যন্তরে আমাদের কি ধরনের অ্যাক্টিভিটিগুলো ঘটে থাকে তারই একটি বিবরণ আসলে আমরা আজকে এখানে দেখতে পাচ্ছি ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে। যে সকল শিক্ষার্থীরা মাত্র জয়েন করলে তারাও আসলে এখান থেকেও বুঝতে সক্ষম হবে। শুধুমাত্র ক্লাসে থাকার চেষ্টা করো আর বাকি বন্ধুদেরকে ঝটপট একটু জানিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে এখন আমরা দেখতে পাচ্ছি যে ওকে আমাদের কাছে নাই, কি নিয়ে বলছে আসলে আমি বুঝতে পারছি না। মোহাম্মদ এইচ.এম. তারিকুল ইসলাম আমাদের সাথে কানেক্ট হয়েছে, অনেক আলো ইসলাম আমাদের সাথে কানেক্ট হয়েছে, ওকে হলো শাহানাজ শানু আমাদের সাথে যুক্ত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এখনও অনেক বন্ধুকেই আমাদের সাথে পাচ্ছি না, বাকিদেরকে কিন্তু একটু দ্রুত ডেকে নিতে হবে, ঝটপট বাকিদেরকে জানিয়ে দিতে হবে যারা এখনও আমাদের কানেক্ট হতে পারেনি, আমাদের সাথে নেই,
সেই সকল বন্ধুকে, কারণ আমরা চাই আমাদের এই ক্লাসগুলো সকলেই উপভোগ করুক, আমাদের ক্লাসগুলো সকল বন্ধুদের জন্য, সারা বাংলাদেশের আর সারা বিশ্বের সকল বাংলা ভাষাভাষী একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, শুধু একাদশ দ্বাদশ শ্রেণীর নয়, বায়োলজি হচ্ছে লাইফ সায়েন্স, এটা প্রত্যেকটা মানুষকে জানতে হয়। তার ডিএনএ কী, ডিএনএর গঠনটা কেমন, কীভাবে বডিতে প্রোটিন তৈরি হয়, আমার যে দেহ, আমার দেহের মধ্যে কীভাবে কন্টিনিউয়াস এই প্রোটিনাস উপাদানগুলো, মলিকুলগুলো কীভাবে তৈরি হচ্ছে, এগুলো প্রত্যেকটা মানুষের কমন নলেজ হিসেবে মনে করি যে লাইফ সায়েন্সটা সবার জানা উচিত। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে ওকে, আমাদের সাথে অনেকেই এখনও আছে, আরও যুক্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এনিওয়ে, আমরা এবার দেখছি যে এখানে কি তৈরি হচ্ছে, পাশাপাশি একটি mRNA তৈরি হওয়ার একটা প্রসেস আমরা এখানে দেখতে পাচ্ছি। এই টেমপ্লেট তৈরি হচ্ছে, পাশাপাশি mRNA তৈরি হচ্ছে। অর্থাৎ mRNA তৈরি হওয়ার জন্য যত ধরনের উপাদান উপকরণ এখানে থাকা দরকার, বিশেষ করে নিউক্লিওটাইডের যে উপাদানগুলো আছে, ইনঅর্গানিক ফসফেট, এখানে হচ্ছে পিউরিন পাইরিমিডিনের যে নাইট্রোজেনাস বেসগুলো আছে সেখানে, এবং হাইড্রোজেন বন্ড, সব উপাদান কিন্তু আসলে এখানে আমরা কোষের অভ্যন্তরেই কিন্তু এখানে পেয়ে থাকি, সাইটোপ্লাজমের মধ্যেই থাকে। তো আমরা এই প্রসেসটাকে আরেকটু দেখে নেওয়ার চেষ্টা করি একটু ভালো করে, যে প্রথম ধাপে আরএনএ পলিমারেজ এনজাইম, চাইলে একটু স্ক্রিনশট নিতে পারো, লিখেও ফেলতে পারো, খুব সিম্পল, তোমাদেরকে ধাপে ধাপে এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ধাপে আরএনএ পলিমারেজ এনজাইম কি করে, ডিএনএর একটি সূত্রকের নির্দিষ্ট একটা স্থানে, নির্দিষ্ট উদ্যোগী, যেটাকে আমরা প্রোমোটর বলে থাকি, এটাকে আমরা বলি প্রোমোটর, নির্দিষ্ট একটা জায়গায়, যেখান থেকে আসলে হঠাৎ করেই তো আসলে যে কোনো ডিএনএর যে কোনো প্রান্তের মধ্যে গিয়ে আরএনএ পলিমারেজ এনজাইম কাজ করবে না, এটা নির্দিষ্ট জায়গায়, আমরা যে জায়গা থেকে স্টার্টিংটা হয় সেটাকে আমরা বলছি প্রোমোটর রেজিয়ন, যেটাকে আমরা বলছি যে উদ্যোগী অঞ্চল, যাকে প্রোমোটার রিজিয়ন বলা হয়ে থাকে, সেখানে গিয়ে যুক্ত হয়। দুঃখিত। ফলে দ্বিসূত্রক ডিএনএর যে দুর্বল হাইড্রোজেন বন্ডগুলো থাকে, নিউক্লিওটাইড, অ্যাডেনিনের সাথে থায়ামিন, গুয়ানিনের সাথে সাইটোসিন, এগুলো কি হয়ে যায়, এগুলো খুলে যায়, তখন একটা মাঝখানে হলো ফর্কিং তৈরি হয়। এই সুযোগেই এটাকে টেমপ্লেট হিসেবে কাজ করে। আমরা জানি এখানে দুটো সূত্রক কাজ করে, 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে একটা সূত্রক থাকে, আর একটা সূত্রক থাকে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, কারণ ডিএনএর দুটো সূত্রই পরস্পর একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করে, কিন্তু বিপরীতমুখী, কিন্তু এই দুটো বিপরীতমুখী। এখন এমআরএনএ তৈরি হওয়ার জন্য যে কাজটা ঘটে সেটা কিন্তু 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে এটার সাথে কিন্তু এই সূত্রকের সাথে এমআরএনএ তৈরি হওয়ার জন্য সেই ঘটনাটা ঘটে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার একটু দেখানোর চেষ্টা, দুটি সূত্রের মধ্যে একটি 3 প্রাইম থেকে 5 প্রাইম সূত্র এমআরএনএ এর একটি পরিপূরক সূত্র তৈরির টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কাজ করে। চিত্রে যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ডিএনএ, এই দুটো হচ্ছে ডিএনএ এর স্ট্যান্ড, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, আর একটা 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সক্রিপশনটা কোন জায়গা হচ্ছে, এই 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যে আরএনএ পলিমারেজ এনজাইমটা যেটাকে ফর্কিং তৈরি করছে এবং পাশাপাশি সে ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে হেল্প করতেছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রান্সক্রিপশনটা এখানে ঘটছে, অর্থাৎ সে আবার এমআরএনএ তৈরি হচ্ছে আবার 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে, এমআরএটা এইভাবে তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে স্ট্যান্ডটা তৈরি করতেছে সেটি হচ্ছে 5 প্রাইম থেকে 3 প্রাইম। এবং কেন 5 প্রাইম থেকে 3 প্রাইম, এটা তো আমরা জানি যে আসলে এখানে ইনঅর্গানিক ফসফেটটা কার সাথে যুক্ত হচ্ছে, 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে, নাকি 3 নম্বরের সাথে, এটার উপর ডিপেন্ড করে আসলে আমরা এইভাবে নামকরণটা করে থাকি। তো যাই হোক, আমরা ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হওয়ার ক্ষেত্রে যে আর একটা ঘটনা আছে সেটা একটু পরিষ্কারভাবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে পলিমারেজ এনজাইম এলো, ডিএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, সে এসে কী করলো, একটা ফর্কিং তৈরি করলো। চিত্রে তোমরা খুব ভালোভাবেই এখানে লক্ষ্য করতেছো যে এখানে ফর্কিং তৈরি হলো, ওই যে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডের মধ্যে বিভিন্ন উপাদানগুলো আসতেছে এবং একটা কোডের অ্যাগেনস্টে হলো অ্যান্টিকোড হিসেবে সে কী করতেছে, কাজ করতেছে। খুব ক্লিয়ার একটা আমরা ইমেজের মাধ্যমে বিষয়টাকে সহজেই কিন্তু আসলে বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি, এবং একটা এমআরএনএ তৈরি হয়েই গেল অলরেডি। এভাবে একটা এমআরএনএ নির্দিষ্ট জায়গায় তৈরি হয়, এর যেমন একটা প্রোমোটার রেজিয়ন থাকে, তেমন একটা এটাকে হলো শেষ পর্যন্ত টার্মিনেট করার একটা রেজিয়ন থাকে, যেখানে কিছু ননসেন্স কোড চলে আসে, তারপরে আর নতুন করে এমআরএনএ তৈরি হয় না, এটা নির্দিষ্ট টেমপ্লেট সেখানে পর্যন্ত থাকে এবং নির্দিষ্ট জায়গা পর্যন্ত এমআরএনএটা খুলে যায়, অর্থাৎ টার্মিনেশন একটা পর্যায়ে থাকে সেখানে। এগুলো নিয়ে আমরা একটু পরে আবার আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন শুরু হয়, একই সময় ডিএনএর যে শৃঙ্খল সেখানে টি বা থায়ামিনের পরিবর্তে ইউরাসিল বেস প্রতিস্থাপিত হয়, এবং অবশ্যই এদের সুগারের মধ্যে পার্থক্য আছে, আমরা জানি সেই সুগারটার ক্ষেত্রে হলো ডিএনএর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ, আর এখানে হচ্ছে রাইবোজ সুগার। এই সুগারটা ভিন্ন ভিন্ন সুগারের সাথে যুক্ত হয়ে আমরা পরে কমপ্লিট একটা কি দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখো প্রোমোটার রেজিয়ন, আমি একটু আগে যে বিষয়টা বললাম যে আরএনএ পলিমারেজ এনজাইমের ফলে মুক্ত নিউক্লিওটাইড সেগুলো যুক্ত হতে থাকে,
আরএনএ পলিমারেজ এনজাইম এটাকে খুলে ফেললো এবং এনজাইমের প্রভাবের ফলে আবার মুক্ত নিউক্লিওটাইডগুলো এই টেমপ্লেটের সাথে কি হতে থাকে, এখানে টেমপ্লেট যুক্ত হতে থাকে। তো এমআরএনএ সূত্র সংশ্লেষিত এবং লম্বা ইলংগেশন ফেজ বলি আমরা এটাকে, সে একটা নির্দিষ্ট জায়গায় লম্বা পর্যায়ের দিকে যেতে থাকে, যাকে বলছি আমরা ইলংগেশন ফেজ। এমআরএনএ লম্বা হতে থাকে এবং স্টার্টিংটা হয়, আমরা দেখি এখানে প্রোমোটার রিজিয়ন দেখতে পাচ্ছি, এখান থেকে স্টার্টিংটা হচ্ছে। পাশাপাশি এমআরএনএ যখন তৈরি হচ্ছে পেছনের ডিএনএ কিন্তু আবার পেঁচিয়ে যাচ্ছে, অর্থাৎ এমআরএনএ তৈরি হওয়ার পর এমআরএনএটা সেই জায়গা থেকে নিচের দিকে বেরিয়ে পড়তেছে এবং ডিএনএর আবার আগের মতো পেঁচিয়ে যাচ্ছে, একই সাথে এই কাজগুলো ঘটে। এবং আমরা একটা টার্মিনেটর পয়েন্ট এখানে দেখতে পাচ্ছি, যেখানে এসে আর সেখানে কি হবে না, ট্রান্সক্রিপশন আর হবে না, কারণ এখানে ওই ট্রান্সক্রিপশন হওয়ার জন্য একটা টার্মিনেশন পয়েন্ট দেওয়া আছে, যেটার মাধ্যমে এটা আলাদা হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই বিষয়টা দেখলাম যে একটা সময় নির্দিষ্টভাবে কি হয়, সমাপ্তি অঞ্চলের মধ্যে এসে পৌঁছায় এবং এভাবেই একটা নির্দিষ্ট এমআরএনএ, নির্দিষ্ট জিন সম্বলিত বা জেনেটিক কোড সম্বলিত এমআরএনএ তৈরি হয়ে যায়। তো ট্রান্সক্রিপশন চূড়ান্তকরণ স্থানে যখনই পৌঁছায় তখন আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ থেকে সে কী করে, সেটাকে আলাদা করে দেয় বা বিচ্ছিন্ন করে দেয় এবং ট্রান্সক্রিপশনের সমাপ্তি সেখানে ঘটে। আবার এই ডিএনএটাই হয়তো একটু পরে আর একটা এমআরএনএ ছাঁচ তৈরি করার জন্য আরও অসংখ্য এমআরএনএ তৈরি করার টেমপ্লেট বা ছাঁচ হিসেবে কিন্তু সেখানে কাজ করে, কিন্তু এটি আর নতুন করে এই এমআরএনএ তৈরির ক্ষেত্রে হেল্প করবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছো যে এই বিষয়টি আসলে খুব জটিল কোনো বিষয় না, খুবই সহজ একটা বিষয়। একটা ডিএনএ, তার একটা টেমপ্লেট তৈরি হচ্ছে, টেমপ্লেটের মধ্যে নির্দিষ্টভাবে এমআরএনএ তৈরি হচ্ছে, এই প্রসিডিউরটা নিয়ে আমরা কথা বলছি। এরপরে আমরা এখানে আমরা এখানে পিছনে একটু যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু কোড আছে, যেমন AUG, এই ধরনের কোডগুলো, এটাকে আমরা বলছি হলো স্টার্ট কোড, যে কোডটা হলো এখান থেকে স্টার্টিং হয়েছে। আবার শেষে গিয়ে আমরা দেখি যে UAA, এই ধরনের কোডগুলোকে বলছি আমরা ননসেন্স কোড, যে কোডগুলো আর নতুন করে কোনো কিছুকে রিড করতে পারে না, ওই জায়গাটার মধ্যে একটা ব্রেকডাউন হয়ে যায়, ফলে আর নতুন করে এমআরএনএ তৈরি হতে পারে না। এনিওয়ে, আমরা এখানে ডিএনএর বিভিন্ন জিন সিকোয়েন্সগুলো আমরা দেখতে পেলাম কিভাবে আছে। এবার আমরা একটু পাশাপাশি দেখে নেওয়ার চেষ্টা করি যে এমআরএ পলিমার সংশ্লেষ শেষ হলে সে কী করে, সে হলো নিউক্লিয়াসের যে রন্ধ্রপথ আছে, রন্ধ্রপথে কোথায় চলে যায়, সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে, সাইটোপ্লাজমে রাইবোজোমের সাথে যুক্ত হয় এবং পুঁথির মালার মতো অংশ বা গঠন তৈরি করে। সেটা আমরা জানি যে যখনই এর এটা গঠন তৈরি হয়ে যাবে তখন নিউক্লিয়ার রন্ধ্রপথে সে বাইরে বেরিয়ে আসে, এসে একটার সাথে রাইবোজোমের সাথে যুক্ত হয়, আর একটা রাইবোজোম তার সাথে যুক্ত হয়। অসংখ্য রাইবোজোম যখন এই এমআরএনএর সাথে যুক্ত হয় তখন এটা দেখতে একটা পুঁথির মালার মতো মনে হয় এবং তখন তাকে পলিরাইবোজোম যুক্ত আমরা একটা চেইন বা শৃঙ্খল বলে থাকি, সেটাকে বলে থাকি পলিরাইবোজোম যুক্ত চেইন। অন্যদিকে ডিএনএ সূত্র দুটি আবার আগের মতো অবস্থায় ফিরে আসে, সে বিষয়টা আমরা এখানে জানলাম। এখানে আমরা প্রসেসটাকে একটু দেখতে পারি যে এখানে এমআরএনএ তৈরি হলো, নিউক্লিয়ার রন্ধ্রপথ দিয়ে এমআরএনএ বেরিয়ে পড়লো। তো নিউক্লিয়ার রন্ধ্রপথ দেখানোর জন্য আমরা একটু পেছনের দিকে যাই, সেই জায়গা থেকে নিউক্লিয়ার রন্ধ্রপথটা একটু ভালোভাবে দেখতে পারবো। আমি তো তোমাদের সেই জায়গাটা দেখাইনি, একটু খেয়াল করি আমরা পেছনের দিকে, ঠিক এই 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 অ্যানিমেটেড ফিগারটা একটু খেয়াল করো তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিউক্লিয়ার রন্ধ্র, যার ভেতর দিয়ে আমরা আসলে ক্রোমোজোমকে দেখলাম, অর্থাৎ ধীরে ধীরে এখান থেকে ক্রোমোজোম থেকে আমরা জানি তার মধ্যে ডিএনএ আছে, বিভিন্ন হিস্টোন নন হিস্টোন প্রোটিন আছে, উপাদানগুলো তার সাথে যুক্ত অবস্থায় আছে এবং এখানে কিন্তু আসলে জিন। আগামী ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগামী কালকের ক্লাসটা আজকেই মেসেজ দিয়ে রাখছি, সেই ক্লাসটাও তোমরা অবশ্যই করবে, সেই ক্লাসটা কিন্তু মিস করবে না। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর পরের দিকে আমরা যাই, যে জায়গায় আমরা আলোচনা করছিলাম সেখানে আমরা যাই। হ্যাঁ, আমরা এরপরে আমরা একটু দেখি যে ট্রান্সক্রিপশন, তো আমরা জানলাম যে এমআরএনএ তৈরি হওয়া পর্যন্ত কিন্তু আসলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, যেমন আমরা শুরুতেই দেখেছিলাম দ্বিসূত্রক একটি ডিএনএ, দ্বিসূত্রক ডিএনএর প্যাচ খুলে যায় আরএনএ পলিমারেজ 2 এনজাইমের প্রভাবের মাধ্যমে এবং সাথে সাথেই সেই টেমপ্লেটটি 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে যে টেমপ্লেট সেটা সাঁচ হিসেবে কাজ করে এবং দ্রুত তার মধ্যে হলো বিভিন্ন উপাদানগুলো যুক্ত হয়ে একটি এমআরএনএ তৈরি হয়ে থাকে এবং এই এমআরএনএ তৈরি হওয়ার পর নিউক্লিয়াস থেকে এমআরএনএ সাইটোপ্লাজমের মধ্যে চলে আসে, তার সাথে রাইবোজোমগুলো যুক্ত হতে থাকে। এই রাইবোজোম যুক্ত হওয়া পর্যন্ত এই ফেজটাকে আমরা বলছি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বা কোনো একটা কিছু কপি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বলছি আমরা। এবার আমাদের দ্বিতীয় প্রক্রিয়ার মধ্যে আমরা যাব, এখানে হলো ট্রান্সলেট ঘটতে হবে। ট্রান্সলেশন তো আমরা জানি যে অনুবাদ, বাংলায় আমরা এটাকে বলে থাকি কি অনুবাদ। তার মানে কিসের অনুবাদ হবে, কোডের অ্যাগেইনস্টে অ্যান্টিকোড, এটার একটা অনুবাদ তৈরি হবে, এক ভাষা থেকে আর এক ভাষায় রূপান্তর হবে। যদিও দুটোই জেনেটিক কোড, ট্রিপলেট কোড, যেমন ATC এই ধরনের ট্রিপলেট কোডগুলো একটা ট্রিপলেট কোড, এই ধরনের ট্রিপলেট কোড নিয়ে আসলে এগুলোর একটার আরেকটার অনুবাদ হবে, কমপ্লিমেন্টারি একটা পরিপূরক অনুবাদ হবে। অনুবাদ হয়ে সেখানে আসলে টিআরএনএ এবং এমআরএনএর সাথে টিআরএনএ এসে যুক্ত হয়ে রাইবোজোমের সাথে যুক্ত হয়ে সেই অ্যান্টিকোডগুলো যুক্ত করবে। অ্যান্টিকোডের অ্যাগেনস্টে একটা করে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড সেখানে এসে যুক্ত হবে। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর সজ্জিত হয়ে
একটি কমপ্লিট প্রোটিন অণু তৈরি করবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটু দেখে নেই আর একটু বুঝে নেই আমরা যে আসলে ট্রান্সক্রিপশনের গুরুত্বটা কি। যেহেতু একটি ডিএনএ কখনোই নিজে নিজেই, প্রথমেই বলেছি আমরা যে সে হলো প্রোটিন তৈরি করতে পারে না, তার মানে ট্রান্সক্রিপশন যদি না ঘটতো তাহলে কখনোই প্রোটিন অণু তৈরি হতো না, কারণ ডিএনএর কোনো ক্ষমতা নেই। ডিএনএ নিজেই তার দ্বিতন্ত্রী নিয়ে কখনো প্রোটিন প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। সো তাকে নির্দিষ্ট একটা কোড অনুযায়ী, অর্থাৎ প্রোটিন তৈরি হওয়ার জন্য যে সংকেতগুলো দরকার, যে কোডগুলো দরকার, সে ট্রান্সফার করে দিতে পারে। কার মাধ্যমে? এমআরএনএর মাধ্যমে মেসেজগুলো সেন্ড করে দেয়, যাও তুমি এই মেসেজগুলো নিয়ে সাইটোপ্লাজমে যাও, সেখানে গিয়ে তুমি নির্দেশ করো কাকে? টিআরএনএকে, ট্রান্সফার আরএনএকে নির্দেশ করো, এবং সেই অনুযায়ী ট্রান্সফার আরএনএ বিভিন্ন জায়গা থেকে অ্যামিনো অ্যাসিডগুলো কালেক্ট করে এই নির্দেশনা অনুযায়ী। তারপর এই টিআরএনএ নির্দেশনা অনুযায়ী অ্যামিনো অ্যাসিডগুলো একসাথে যুক্ত করে রাইবোজোমের সহায়তায়, যেহেতু রাইবোজোমটাই হচ্ছে প্রোটিন তৈরির একটা ফ্যাক্টরি, আমরা জানি রাইবোজোমের ভেতরেই কিন্তু প্রোটিন তৈরির ঘটনাগুলো ঘটে বা প্রোটিন সিনথেসিসের ঘটনাগুলো ঘটে। এবার রাইবোজোম ছাড়া কিন্তু কখনোই বাইরে অসংখ্য জায়গায় এমআরএনএ পড়ে আছে, কিন্তু রাইবোজোমের সাথে যুক্ত না, তাহলে তার মধ্যে আসলে এই প্রোটিন তৈরির ঘটনা কখনোই ঘটবে না। কোষের অভ্যন্তরে সাইটোপ্লাজমের মধ্যে তো এরকম অসংখ্য টিআরএনএর ম্যাটেরিয়ালসগুলো পড়ে থাকে, সব জায়গা থেকেই প্রোটিন তৈরি হয় না। নির্দিষ্ট মেসেঞ্জার আরএনএর সাথেই সেখানে রাইবোজোমগুলো এসে যুক্ত হচ্ছে এবং প্রোটিন তৈরি হচ্ছে। তার মানে আমরা এখানে রাইবোজোমকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি হিসেবে আখ্যায়িত করে থাকি। এনিওয়ে, ডিএনএ সরাসরি প্রোটিন সংশ্লেষণে অংশ নিতে পারে না, তাই এই প্রক্রিয়ার মাধ্যমে ডিএনএ নির্ভর তথ্য অনুবাদ করা হয়ে থাকে। এমআরএনএ ডিএনএ থেকে যে তথ্য নিয়ে আসে সেই অনুযায়ী সে কী করে? সেখানে প্রোটিন তৈরি করে থাকে। এই কথাটি আসলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এরপর এই কারণে আমরা এটাকে গুরুত্ব দিয়ে থাকি। তারপর হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট হওয়া এমআরএনএ থেকেই প্রোটিন সংশ্লেষণের কি হয়? সূচনা বা সূত্রপাত ঘটে থাকে, এবং এই প্রোটিন অণুগুলোই দেহের এক একটি বৈশিষ্ট্য সম্বলিত বা যে প্রোটিনগুলো আছে সেগুলোই তৈরি করে থাকে। তো যদিও এই প্রোটিন তৈরির ঘটনাটি প্রথম দিকে এক জেনেটিক কোড, এক এনজাইম তথ্য নামে অভিহিত করা হয়েছিল, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব, আজকে আর নয়। এরপর আমরা দেখে নিই যে আসলে ট্রান্সলেশন প্রক্রিয়া। এখানে আমরা যেমন বিভিন্ন প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি, আর্জিনিন, গ্লাইসিন, সেরিন, এই জাতীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলোর নাম আমরা দেখতে পাচ্ছি, এই অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে তৈরি হয় সেই বিষয়টা আমরা এখানে জানব। অ্যামাইনো অ্যাসিডগুলো কীভাবে সংযুক্তি হয় সেই বিষয়টা আমরা জানবো, এবং প্রোটিনটা কীভাবে তৈরি হয়। এই প্রক্রিয়াটি সারসংক্ষেপটা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। আগেরটা যেমনভাবে আমরা সারসংক্ষেপ দেখেছি, এখানে হলো যে এমআরএনএর সাথে হলো টিআরএনএ, তারপর কি তৈরি হচ্ছে? প্রোটিন। আমরা যদি সরল রৈখিকভাবে রেখাচিত্রের মাধ্যমে এভাবে এক্সপ্লেইন করি, এবার আমরা একটু খেয়াল করে দেখি। এই হচ্ছে আমাদের এমআরএনএ, প্রথম সূত্রকটা আমরা দেখতে পাচ্ছি এমআরএনএ। এখানে একটা স্টার্ট কোড আছে, সর্বদা মনে রাখতে হবে AUG, এই কোড দিয়ে প্রোটিন তৈরির প্রথম কোড হিসেবে এটা কাজ করে, এবং মেথিওনিন, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপাদানটা এখানে হয়তো দেয়া নেই, যে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হবে সেটা হচ্ছে মেথিওনিন অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে কিন্তু আসলে এটার স্টার্টিংটা হয়। তার মানে AUG, এই কোড থেকেই এমআরএনএর যে জায়গায় AUG আছে এখানে অনেকগুলো কোড থাকতে পারে, কিন্তু AUG জেনেটিক কোড যেখানে আছে, ট্রিপলেট কোডটা, সেখান থেকে আসলে স্টার্টিংটা শুরু হয়ে থাকে এবং শেষ হয় যেখানে গিয়ে আমরা জানি যে UAA, UAG, UGA, এই তিনটি কোডকে আমরা বলছি ননসেন্স কোড। UAA, UGA, UAG, এই তিনটি কোডকে বলছি আমরা ননসেন্স কোড। এটা যখনই যেখানে পাবে, অর্থাৎ এখানে ধীরে ধীরে এখানে ট্রান্সলেশন হচ্ছে, কিন্তু ওই জায়গায় গিয়ে আসলে আর ট্রান্সলেশন হবে না, নির্দিষ্ট একটা প্রোটিন সেখানে তৈরি হবে। তাহলে চিন্তা করে দেখে না যে কমান্ডিংগুলো, অর্থাৎ কোষের অভ্যন্তরে কোন প্রোটিন তৈরি হওয়ার জন্য কতটুকু পরিমাণ এমআরএনএর যে মানে এখানে যে অংশটা আছে, এমআরএর যে স্ট্রেইনটা আছে, চেইনটা আছে, তাকে তৈরি হতে হয়। তারপর সেই নির্দিষ্ট কমান্ডিং অনুযায়ী এগুলোকে আবার খণ্ডিতকরণ করতে হয় নির্দিষ্ট প্রোটিন তৈরির জন্য। তাহলে কী ধরনের কমান্ড দেয়া আছে আসলে আমাদের দেহের অভ্যন্তরে, এই সবগুলো কিন্তু আসলে এই জেনেটিক কোড দিয়েই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই জিন তৈরির ঘটনাও জেনেটিক কোড দ্বারা নিয়ন্ত্রিত। খুবই মজার বিষয় হলো, প্রত্যেকটা জিন যে তৈরি হচ্ছে, জেনেটিক ট্রিপলেট কোড তৈরি হচ্ছে, এটাও কিন্তু যারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, যে কোন বডিতে কী ধরনের প্রোটিন তৈরি হবে, কোন বডিতে কোন টাইপের প্রোটিনগুলো কী ধরনের কাজ করবে, সবগুলি কিন্তু আসলে জিন দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে। এনিওয়ে, আমরা এবার একটু বিস্তারিত বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। ট্রান্সলেশন কৌশলের বিষয়টা আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। ট্রান্সলেশন, এখানে দেখতে পাচ্ছি আমরা যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে তথ্য ব্যবহার করে, ওই যে এমআরএনএর তথ্য, যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএর এই যে তথ্য আছে, এই তথ্যটা ব্যবহার করে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর্জিনিন, ভ্যালানিন, এই জাতীয় যে প্রোটিনগুলো এখানে একটার পর একটা তৈরি হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্রোটিন এখানে তৈরি হচ্ছে, এবং এই শক্তিটা আসে কোন জায়গা থেকে? এই যে যেমন এখানে জিডিপি থেকে, অর্থাৎ গুয়ানিন ডাইফসফেট, এখানে আমরা দেখতে পাচ্ছি গুয়ানিন
গুয়ানোসিন ডাইফসফেট থেকে গুয়ানোসিন ট্রাইফসফেট থেকে ডাইফসফেট, একটা ফসফেট অণু এখান থেকে চলে যাচ্ছে। ইনঅর্গানিক ফসফেটের যে শক্তি আছে সেই শক্তি ব্যবহার করে আসলে এই পুরো প্রক্রিয়াটা এখানে ঘটে থাকে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে তথ্য ব্যবহার করে বা সংকেতগুলো ব্যবহার করে এমআরএনএ রাইবোজোমের সাথে যুক্ত হয়ে সে কী করে নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী প্রোটিন তৈরি করে থাকে, তাকে আমরা বলছি ট্রান্সলেশন প্রক্রিয়া। অনেক সময় প্রক্রিয়াটা সে ট্রান্সক্রিপশন কি, ট্রান্সলেশন কি, এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার থাকবো। এবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করছি যে এই টোটাল প্রসেস বা প্রক্রিয়াটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করেছি। প্রথম ধাপে আমরা এটা বলতে পারি যে রাইবোজোমের সাথে এমআরএনএ এর বন্ধন। রাইবোজোমের সাথে যে পলিরাইবোজোম, এমআরএনএ এসে পলিরাইবোজোমে যুক্ত হয়ে থাকে, অর্থাৎ নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে এমআরএনএ তৈরি হওয়ার পর যখন সাইটোপ্লাজমে আসে এই পর্যন্ত আমরা বলছি হলো ট্রান্সক্রিপশন। এরপরে হলো ট্রান্সলেশন। তাহলে প্রথমেই এখানে অসংখ্য এই যে আমরা দেখতে পাচ্ছি যে রাইবোজোমাল সাব ইউনিট, আগেই বলেছি আদি কোষের মধ্যে এই রাইবোজোম প্রকৃতির হয় 70S এবং প্রকৃত কোষে হলো 80S। আদি কোষের মধ্যে যে 70S রাইবোজোম থাকে তার দুটো সাব ইউনিটের, একটা সাব ইউনিট হচ্ছে 30S প্রকৃতির আর একটা 50S প্রকৃতির, এবং আমরা পরবর্তী থেকে 80 যে রাইবোজোমের প্রকৃত কোষের মধ্যে তার একটা সাব ইউনিট হলো 60S প্রকৃতির আর এখানে আর একটা হচ্ছে যে 40S প্রকৃতির। এভাবে আমরা আসলে এদেরকে ভাগ করে থাকি। একটু ভালো করে খেয়াল করে দেখবা, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি AUG, তার মানে স্টার্টিং কোডটা এখানে আমরা দেখতে পাচ্ছি AUG, এবং এই উপরের দিকে দেখো MET দিয়ে বোঝানো হয়েছে মিথিওনিন। তার মানে প্রথম যে অ্যামিনো অ্যাসিডটা মিথিওনিন, আমরা জানি 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদের দেহের বিভিন্ন প্রোটিন তৈরি করার ক্ষেত্রে কাজ করে থাকে। এখানে মিথিওনিনকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে অ্যামিনো অ্যাসিড সে এসে টিআরএনএর নির্দিষ্ট জায়গায় অ্যামিনো অ্যাসিড সংবন্ধীকরণের মতো একটা সংযুক্তকরণের একটা জায়গা টিআরএনএর একটা প্রান্তের মধ্যে থাকে, সে এসে যুক্ত হয়। কখন যুক্ত হয়? যখন টিআরএনএর এই এন্টিকোডটা তৈরি হয়, অর্থাৎ টিআরএনএর একটা জেনেটিক কোড কানেকশন হওয়ার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকে, সেখানে তখন একটা এন্টিকোড তৈরি হয়। কোন কোডের অ্যাগেনস্টে? AUG, অ্যাডেনিনের অ্যাগেনস্টে হলো ইউরাসিল, ইউরাসিলের অ্যাগেনস্টে হলো অ্যাডেনিন, গুয়ানিনের অ্যাগেনস্টে হলো সাইটোসিন। এভাবে একটা এন্টিকোড যখন তৈরি হয় তখন এই কোডটাই এটাকে অনুবাদ করে দিতে পারে যে তুমি তার সাথে কার সাথে যুক্ত হও, মিথিওনিনের সাথে যুক্ত হও। এভাবে অন্যান্য যে অ্যামিনো অ্যাসিডগুলো আছে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড, সবগুলো কিন্তু একটার সাথে আরেকটা এভাবেই যুক্ত হতে পারে নির্দিষ্ট এমআরএনএর কোডগুলোকে, ট্রিপলেট কোডগুলোকে ব্যবহার করে। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো, বুঝতে পেরেছো। তাহলে রাইবোজোমের সাথে কি হতে হয়? এই চেইনটাকে যুক্ত হতে হয়। এখানে আমরা আর একটা টিআরএনএকে দেখতে পাচ্ছি। এই টিআরএনএর এই জায়গায় হলো কি যুক্ত হবে? এসে অ্যামিনো অ্যাসিড সংযুক্তকরণ অঞ্চল, এবং টিআরএনএর আরও অনেকগুলো অঞ্চল আছে, তবে আমরা নিচের দিকে আরেকটা রেজিয়নকে এখানে আমরা দেখে নিই, একটা লুপ, যে লুপের মধ্যে তার এন্টিকোডন যে অংশগুলো আছে সেইটা যুক্ত হতে পারে। তো আমরা অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়করণ এবং টিআরএনএর সাথে সংযুক্তিকরণ, অ্যামিনো অ্যাসিডকে এখানে বিভিন্ন এনজাইমেটিক রিয়াকশনের ভেতর দিয়ে তাদেরকে অ্যাক্টিভেট হতে হয় এবং টিআরএনএর সাথে কি হতে হয়? যুক্ত হতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামিনো অ্যাসিড একটা টিআরএনএর সাথে অ্যামিনো অ্যাসিড নির্দিষ্ট জায়গায় কি হয়েছে? যুক্ত হয়েছে। এটা হলো সেকেন্ড প্রসেস। এবং থার্ড প্রসেসে গিয়ে আমরা একটু দেখে নেই, যেখানে পলিপেপটাইড শৃঙ্খল আরম্ভকরণ এবং চেইনের প্রলম্বকরণ। আমরা এখানে একটা টিআরএনএকে দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো, টিআরএনএ এসে যুক্ত হচ্ছে এমআরএনএর সাথে নির্দিষ্ট কোড অনুযায়ী, অর্থাৎ একটা নির্দিষ্ট কোডের অ্যাগেনস্টে একটা এন্টিকোড। ভালো করে একটু চিত্রটা লক্ষ্য করো, একেবারেই ক্লারিফাই হয়ে যাওয়া এই চিত্র দেখেই আমরা ফুল প্রসেসটা দেখতে পাচ্ছি। এখান থেকে প্রত্যেকটা নতুন করে অ্যামিনো অ্যাসিডগুলো একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে, একটা করে অ্যামিনো অ্যাসিড আরেকটার সাথে যুক্ত হচ্ছে। একটা অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড যে বন্ড, সে বন্ডের মাধ্যমে শেষ পর্যন্ত একটি আরেকটির সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আসলে টার্মিনেশন ঘটলো, তৈরি হলো কি? প্রোটিন। আমরা এখানে দেখতে পেলাম এই উপাদানটা হচ্ছে কি? প্রোটিন। এভাবেই প্রোটিন তৈরি হয়ে থাকে আমাদের দেহের প্রত্যেকটা জায়গায়। যে প্রোটিন উপাদানগুলো দরকার সেগুলো এভাবেই প্রতিনিয়ত আমাদের দেহের মধ্যে তৈরি হচ্ছে। ফুল প্রসেসটাকে আরেকবার আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। টিআরএনএর মধ্যে হলো কি হলো? পলিপেপটাইডের শৃঙ্খল আরম্ভকরণ হলো, একটার পর একটা পলিপেপটাইড বন্ড এখানে যুক্ত হচ্ছে। টিআরএনএ আবার আরেক জায়গায় ফিরে যাচ্ছে, তার নির্দিষ্ট অন্য আরেকটা কাজ করার জন্য টিআরএনএ আবার ফিরে যাচ্ছে। এবং প্রত্যেকটা কোড অনুযায়ী নিচে যে আমরা এমআরএনএর যে কোডগুলো আছে, কোড অনুযায়ী এন্টিকোড বসিয়ে বসিয়ে বিভিন্ন প্রকারের, এখানে 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের বিভিন্ন গঠনের বিভিন্ন বিন্যাসের মাধ্যমে আসলে এখানে তৈরি হচ্ছে প্রোটিন। তাহলে ফুল প্রসেসটা আমরা কিন্তু এখানে বুঝে গেলাম এই চিত্র দেখে। এরপর লাস্ট হলো যে টার্মিনেশন বা সমাপ্তিকরণ প্রক্রিয়া। আমরা আগেই বলেছি যে এই তিনটে কোডকে আমরা বলছি ননসেন্স কোড, যেমন ইউএএ, ইউজিএ এবং ইউএজি, তিনটি কোডকে আমরা বলেছি ননসেন্স, যে কোডগুলো আসলেই টার্মিনেশন ঘটবে। এই প্রোটিন এই পর্যন্ত তৈরিকরণ প্রক্রিয়া শেষ, এরপর হয়তো আর একটা প্রোটিন তৈরির কাজ শুরু হয়ে যাবে, বা একই সাথে অনেকগুলো কাজ কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে ঘটতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে ওকে অনেকেই স্যার নেট প্রবলেম, ওকে
আমার হয়তো নেট প্রবলেম স্যার। ইউএইউজেই এবং ইউএসি এর ফুল মিনিং বলেন প্লিজ। আসলে এগুলো প্রত্যেকটা নিউক্লিওটাইডের যে নাম আছে সে নামকরণ দিয়ে এগুলো দেওয়া আছে, একটু মানে প্রত্যেকটা দেখে নিবা। হ্যাঁ, এখানে আমরা মানে ইউতে ইউরাসিল, এতে অ্যারেনিন, জিতে হলো গুয়ানিন, সিতে সাইটোসিন, এগুলো আমরা জানি। এই নামগুলো দিয়ে আসলে এদের নামকরণ করা আছে। নির্দিষ্ট পলিপেপটাইড এবং নির্দিষ্ট হলো তাদের পিউরিন এবং পাইরিমিডিন যে বেসগুলো আছে, বেজের নামকরণ বা নাইট্রোজেনের যে বেসগুলো আছে সেই বেজ বা ক্ষারের নামকরণ করে আসলে এই নামকরণগুলো করা হয়েছে। তো আমরা আমাদের বন্ধুদেরকে হলো পেয়েছি অলরেডি। ওকে, থ্যাংক ইউ। নেট প্রবলেম নেই না, এখানে সুমায়া বলছে হলো নেট প্রবলেম নেই আমাদের। ওকে, সকল বন্ধুই সাথে থাকো, বাকিদেরকেও এখনও কিন্তু ডেকে নিতে পারো, যদিও ক্লাসটা একেবারে শেষের দিকে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত যারা আছো এবং সাথেই থাকো। একটু খেয়াল করে দেখি আমরা, এরপরে আমরা বিষয় নিয়ে আলোচনা করবো যে ট্রান্সলেশন প্রক্রিয়ার গুরুত্বটাকে। আমরা আগে জেনেছি হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার গুরুত্ব, এবার ট্রান্সলেশন প্রক্রিয়ার গুরুত্ব কি। এই যে নির্দিষ্ট এমআরএনএ এখানে তৈরি হলো, এই এমআরএনএ তৈরি হওয়ার পর নির্দিষ্ট কোড অনুযায়ী টিআরএনএকে এসে কি করতে হয়, নির্দিষ্ট কোড অনুযায়ী এন্টি কোড অনুযায়ী বসে বসে সেখানে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডকে সংযুক্তকরণ করে অ্যামিনো অ্যাসিডের পলিপেপটাইড যে বন্ধনী যুক্ত করে একটার সাথে আর একটা লম্বা পলিপেপটাইডের যে চেইন আছে সেই চেইনে রূপান্তর করতে হয় এবং অ্যামিনো অ্যাসিডের এই চেইনগুলোই পরবর্তীতে প্রোটিন হিসেবে রূপ লাভ করে। তো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি এখানে যে অসংখ্য অ্যামিনো অ্যাসিড প্রোটিন ও তৈরি করে যা দেহের এক একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে। পাশাপাশি এমআরএনএ এবং টিআরএনএ রাইবোজোমের সাথে সেখানে যুক্ত হতে পারে এবং টিআরএনএ কোষের মুক্ত অ্যামিনো অ্যাসিড রাইবোজোমের সাথে যুক্ত করে ফলে পেপটাইড বন্ড তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখন সৃজনশীলের সময়ে এই প্রসেসটা পরীক্ষার মধ্যে বিভিন্নভাবে আসতে পারে। অনেক সময় তোমাদেরকে হয়তো বলে দিতে পারে যে প্রথম যে ট্রান্সক্রিপশন অনেক সময় বর্ণনা করতে বলা হতে পারে, অনেক সময় খুবই দুঃখিত যে আমরা আমাদের ক্লাসের একেবারে শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তারপর আমার আসলে ডিভাইসের মধ্যে একটু অনলাইন থেকে ডিফারেন্ট একটা কল আসার কারণে ইন্টারাপ্ট হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি বাকিটা সাথেই আছো, আমাদের সাথেই থাকো এবং শেষ পর্যন্ত আটকে গেছে, নো প্রবলেম, নেট প্রবলেম না। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আসলে নেট প্রবলেম না, আমার একটা কল ঢুকে গেছে হোয়াটসঅ্যাপ থেকে। এনিওয়ে, আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বাকি বিষয়গুলো। তো 3টি নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয় একটি কোডন। এই কোডনের বিষয়গুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক কিন্তু আগামী দিনে থাকবে, যে জেনেটিক কোডটা কিভাবে প্রডিউস হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো আমরা দ্রুত একটু শেষ করার চেষ্টা করি এখানে আজকে এবং সরাসরি ইভ্যালুয়েশনে যাই। যে ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা অনেক সময় আসে, যে ট্রান্সক্রিপশন কাকে বলে, কোন এনজাইমের প্রভাবে ডিএনএর হাইড্রোজেন বন্ডগুলো দুর্বল হয় বা ভেঙে পড়ে এবং সংশ্লেষ শেষ হলে পুতির মালার মতো রাইবোজোমের গঠনকে কি বলা হয়ে থাকে, ওই যে পলিরাইবোজোমের বিষয়টি তুলে ধরা হয়েছে। এখানে আরও কিছু একটু উদ্দীপক রিলেটেড কিছু প্রশ্ন, এই ধরনের কোনো উদ্দীপক দিতে পারে তোমাদেরকে, এই ধরনের কোনো উদ্দীপক যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইবোজোম, এখানে এমআরএনএর একটা গঠন দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন কোডগুলোকে দেখতে পাচ্ছি আমরা, এই ধরনের কোনো একটা উদ্দীপক দিয়ে তোমাদেরকে প্রশ্ন করতে পারে। গ এবং ঘয়ের জন্য প্রশ্নটা করতে পারে। উদ্দীপকে এ বি অংশটি মিলনের কৌশল বর্ণনা করো। এখানে এ কে আমরা রূপায়িত করেছি এমআরএনএ, বি কে বলেছি আমরা হলো টিআরএনএ। তার মানে এমআরএনএর সাথে টিআরএনএর যে সংযুক্তিকরণ, সেই সংযুক্তিকরণ বা মিলন প্রক্রিয়াটা বর্ণনা করতে হবে। কোড এবং অ্যান্টিকোডের যে বিষয়টা এখানে আসছে, অ্যামিনো অ্যাসিড সংযুক্তকরণের যে বিষয়টা আছে সেটা এখানে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপকে উল্লেখিত এ এবং বি অংশের সম্মিলিত ভূমিকায় সি অংশের সৃষ্টি হয়। সি অংশ হচ্ছে যে পলিপেপটাইড চেইন, প্রোটিনের যে পলিপেপটাইড চেইনটার কথা বলছি আমরা, পেপটাইডিক বন্ড দ্বারা যুক্ত অবস্থায় থাকে একটি আরেকটি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে, সেই চেইনটার কথা এখানে বলা হয়েছে। তার মানে এখানে উদ্দীপকের মাধ্যমে কিন্তু আসলে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন হওয়ার সম্ভাবনা হলো যে এমআরএনএ এবং টিআরএনএ এই দুটো সহযোগিতায় তৈরি হচ্ছে পলিপেপটাইড চেইন। এগুলো বুঝে উত্তর দিতে হবে আমাদেরকে এবং প্রাসঙ্গিকভাবে উদ্দীপক রিলেট করে। আর একটা প্রশ্ন এরকম আসতে পারে, উদ্দীপকে উল্লেখিত এ বি সি ব্যতীত ডি তৈরি অসম্ভব। এখানে এ বি সি কে আছে একটু দেখে দেয়, ডি হচ্ছে পলিপেপটাইড চেইন, এ বি সি কে আছে, এ হচ্ছে ডিএনএ, তারপর বি হচ্ছে হলো এমআরএনএ, ডিএনএ থেকে এমআরএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, এবং সি হচ্ছে আরএনএর মাধ্যমে আসলে টিআরএনএর মাধ্যমে আসলে এখানে ওই ট্রান্সলেশন প্রক্রিয়ার এই টোটাল প্রসেসটাকে আসলে বোঝানো হয়েছে। তাহলে এই টোটাল প্রসেসটাকে সংক্ষিপ্তভাবে গুছিয়ে আসলে আমাদেরকে উত্তর করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা হোমওয়ার্ক নিয়ে নিতে পারি যে আরএনএ দ্বারা প্রোটিন সংশ্লেষণের ক্ষেত্রে ট্রান্সলেশন প্রক্রিয়াটা বর্ণনা করো। এই প্রক্রিয়া আমরা নিতে পারি। পাশাপাশি ট্রান্সক্রিপশন পদ্ধতির যে চিত্রটা আছে, সহজ সরল চিত্র, আমি একটা চিত্র তোমাদের দেখিয়েছিলাম, দ্বিসূত্রক ডিএনএ ট্রান্সক্রিপশন যেটা করতে পারে, যেখান থেকে যে
তন্ত্র থেকে ট্রান্সক্রিপশন হয়ে থাকে ডিএনএর, সেই জায়গাটা সহ সুন্দর করে একটা চিত্র তোমরা অঙ্কন করতে পারো কীভাবে টিআরএনএর মাধ্যমে আমাদের পেপটাইডিক পলিপেপটাইডের যে চেইনটা তৈরি হচ্ছে এই পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই শেষ পর্যন্ত যারা আমার সাথে ছিলে এতক্ষণ ধরে এবং তোমার ধৈর্যের পরিচয় দিয়েছো, পাশাপাশি তোমাদের জন্য আমাদের এখানে দাঁড়ানো এবং তোমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের যদি আসলে সম্যক নলেজটা তৈরি হয়, তোমাদের এই পাঠগুলো কমপ্লিট হয় প্রতিনিয়ত, তাহলে আমাদের সার্থকতা। এবং আরও সার্থকতা যখন এই নলেজগুলো বাস্তব জীবনে তোমরা প্রয়োগ করতে পারবে, প্রকৃত অর্থে তোমরা বুঝে বুঝে পড়তে পারবে, তখনই আমাদের মূল সার্থকতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের কথা নয়, আগামীকালকে ঠিক দেখা হবে দুপুর 2টোয়। সকলেই তৈরি থাকবে, সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।